হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা আমাদের এই ভিডিওতে অগ্নি বিনষ্ট পণ্য সংক্রান্ত সমস্যা নিয়ে দেখব। আর্থিক অবস্থার বিবরণী করার সময় স্পেশালি যখন তোমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার করবে তখন এই সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হবে। অগ্নি বিনষ্ট পণ্য এটা ফার্স্ট পেপারেও আসতে পারে, সেকেন্ড পেপারেও আসতে পারে, বাট সেকেন্ড পেপারে এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি এসে থাকে। এখন অগ্নি বিনষ্ট পণ্য সংক্রান্ত সমস্যা তোমার সমন্বয়তে চারভাবে থাকতে পারে। প্রথমটা হলো তোমার শুধু অগ্নি বিনষ্ট পণ্য থাকবে, অগ্নি বিনষ্ট পণ্য, ধরো 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা। এবার 2 নম্বরে থাকতে পারে এই একই জিনিস, অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা, আমাদের 10% বীমা স্বীকৃত, বীমা স্বীকৃত। দুটো জিনিস একই, এটাও অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা, 2 নম্বরটাও অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা, যেটা আমাদের বীমা স্বীকৃত। এবার 4 নম্বরে আরেকটা আসতে পারে, 3 নম্বরে আরেকটা আসবে, সেটা হলো গিয়ে তোমাদের অগ্নি বিনষ্ট পণ্য, সংক্ষেপে আমি লিখছি অগ্নি বিনষ্ট পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত, সমাপনী মজুদের অন্তর্ভুক্ত, ধরো এই 10,000 টাকায় অন্তর্ভুক্ত, এই 10,000 টাকায়, ঠিক আছে। অগ্নি বিনষ্ট পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত 10,000 টাকা। এবার 4 নম্বরে আরেকটা আসবে যে অগ্নি বিনষ্ট পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত 10,000 টাকা, এই সেম জিনিসটাই বাট বীমা স্বীকৃত, বীমা স্বীকৃত। সো আজকে বেসিক্যালি আমরা এই 4 ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সো আশা করা যাচ্ছে যে আজকের পর তোমাদের এই টপিকে আর কোনো রকম সমস্যা থাকবে না। ওকে, সো সবার প্রথমে আমরা চলে আসি সবচেয়ে সাধারণ যেটা, অগ্নি বিনষ্ট পণ্য। ধরো তোমার সমন্বয়তে লেখা আছে 10,000 টাকা। আচ্ছা, আমরা একটা রেওয়া মিল আগে বানাই, যে আমাদের রেওয়া মিলে ক্রয় আছে, ক্রয়কৃত পণ্যর মান দেয়া আছে ধরো 2 লক্ষ টাকা, ক্রয়কৃত পণ্যের মান 2 লাখ টাকা, ঠিক আছে। আর এটা আমাদের রেওয়া মিলে। আচ্ছা, আর লিখে দিই, আর লিখে দিলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে জিনিসটা। রেওয়া মিলে আমাদের দেয়া আছে ক্রয় 2 লক্ষ টাকা, ঠিক আছে। এবার আমাদের সমন্বয়কে আমরা এস দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। অগ্নি বিনষ্ট পণ্য, এখানে কিন্তু সমাপনী মজুদের কোনো কথা উল্লেখ থাকবে না, ঠিক আছে। যখন এরকম সাধারণভাবে থাকবে সমাপনী মজুদের কোনো কথা উল্লেখ থাকবে না, শুধু লেখা আছে অগ্নি বিনষ্ট পণ্য, বিনষ্ট পণ্য ধরো 10,000 টাকা, অগ্নি বিনষ্ট পণ্য আমাদের 10,000 টাকা। এখন আমরা কি করব? এক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র আমাদের বিশদায় বিবরণীর একটি ছোট্ট কাজ আছে। কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা এখন এখানে বিশদায় বিবরণী করছি, বিশদ আয় বিবরণী, ঠিক আছে। এটা আমাদের বিশদ আয় বিবরণী। এখানে আমরা সর্বপ্রথম বিক্রিত পণ্যের আমাদের যে ব্যয়টা থাকবে, বিক্রিত পণ্যের ব্যয় থেকে এই যে বিক্রিত পণ্যের যে ব্যয়, এখানে আমরা কি করি, একটা ক্রয় হিসাব আনি অ্যান্ড সেটাকে আমরা সেকেন্ড অথবা ফার্স্ট কলামে বসাই। ধরো ক্রয় 2 লাখ টাকা আমরা বিক্রিত পণ্যের ব্যয়তে বসালাম। এখন আমরা এই ক্রয় থেকে এই যে আমাদের যে অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা, এটা আমরা মাইনাস করে দেব। অগ্নি বিনষ্ট পণ্য
10,000 টাকা এখান থেকে আমরা মাইনাস করে দেব। তাহলে আমাদের হাতে থাকছে 1,90,000 টাকা। অ্যান্ড বাকি সব কাজ অ্যাজ ইউজুয়াল, ওখানে আর কোনো পরিবর্তন হবে না। এবং বিশদায় বিবরণীর একদম শেষ একটা অংশ থাকে, যেটা হলো গিয়ে আমাদের অন্যান্য ব্যয়। ঠিক আছে, আমাদের আরেকটা অংশ থাকে এখানে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়তে গিয়ে আমরা অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা একটা ব্যয় হিসেবে দেখাবো। সো বেসিক্যালি এখানে একটা অ্যাড হচ্ছে ব্যয় হিসাবে অগ্নি বিনষ্ট পণ্য, সংক্ষেপে লিখছি আমি অগ্নি বিনষ্ট পণ্য অন্যান্য ব্যয়তে 10,000 টাকা আমরা দেখালাম। আবার এখানে বিক্রিত পণ্যের ব্যয়তে ক্রয় থেকে এটা আমাদের অগ্নি বিনষ্ট পণ্য হিসাবটা আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে আমরা 2 লাখ থেকে 10,000 মাইনাস করলাম, আমাদের এখানে আসলো 1,90,000। আবার এখানে আমাদের অন্যান্য ব্যয় আসলো অগ্নি বিনষ্ট পণ্যে 10,000 টাকা। সো বেসিক্যালি এটা কেন আমি একটু এক্সপ্লেন করে দেই যে আমাদের ক্রয় এক ধরনের ব্যয়, অগ্নি বিনষ্ট পণ্য আমাদের এক ধরনের ব্যয়, এটা আমাদের বিবিধ ক্ষতি টাইপের এক ধরনের হিসাব। সো বেসিক্যালি আমরা কি করছি, আমাদের এক অংশ থেকে আমরা ব্যয়টাকে কমিয়ে অন্য অংশে দেখাচ্ছি। জিনিসটা দুটোই ব্যয় আমাদের, বাট একটা জায়গা থেকে আমরা ব্যয় কমিয়ে ওটাকে অন্য জায়গা জাস্ট আমরা ট্রান্সফার করলাম, দ্যাটস ইট। সো বেসিক্যালি এটার জাবেদা হয় হলো গিয়ে বিবিধ ক্ষতি হিসাব বা অগ্নি বিনষ্ট পণ্যের জন্য আমরা যে বিবিধ ক্ষতি হিসাব লিখব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 10,000 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, দ্যাটস ইট। অলরাইট, সো আসো এবার আমরা চলে আসি আমাদের অগ্নি বিনষ্ট পণ্য। অগ্নি বিনষ্ট পণ্য বীমা স্বীকৃত, এটা আগের জিনিসটার মতোই, এটা আগের বার আমরা যেটা করেছিলাম সেটাই, বাট এই জিনিসটা এবার বীমা স্বীকৃত। বীমা স্বীকৃত 10%। সো এখন আমরা আবারও আমাদের যে অগ্নি বিনষ্ট পণ্য সেটার মূল্য আমরা 10,000 টাকা ধরেই করি। তাহলে আমাদের ক্রয়টাকে আমরা 2 লক্ষ টাকা ধরেই করব। তাহলে বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে, বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের যে অংশ, বিক্রিত পণ্যের ব্যয়, এই অংশে আমরা ক্রয় লিখব 2 লক্ষ টাকা। অ্যান্ড এখান থেকে আমরা আবারও সেই 10,000 টাকাই মাইনাস করব। এখানে এই 10% বীমা স্বীকৃতির কোনো কাজ নেই। মাইনাস বিনষ্ট পণ্য 10,000 টাকা। তাহলে আমাদের আসছে, সরি মেবি একটু স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, বাট এর থেকে বেশি যাবে না, 1,90,000 টাকা। দ্যাটস ইট। বিক্রিত পণ্যের ব্যয়ের অংশে আমাদের কাজ শেষ। এবার যেহেতু এটা বীমা স্বীকৃত, সেহেতু আমাদের অন্যান্য ব্যয়ের অংশে কিছু কাজ আছে। ছোট্ট একটা কাজ, অন্যান্য ব্যয়, এটা বিশদ আয় বিবরণীরই অংশ। অন্যান্য ব্যয় আমাদের বিনষ্ট পণ্য 10,000 টাকা। এবার আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে, যেহেতু এটা 10% বীমা স্বীকৃত, সেহেতু আমাদের বীমা দাবির ফলে আমাদের লসটা কিছুটা কম আসবে। আমাদের পণ্য বিনষ্ট হয়েছে 10,000 টাকা, আর আমরা এর উপর 10% বীমা দাবি পাবো বীমা কোম্পানির কাছ থেকে। তাহলে মাইনাস বীমা দাবি 10,000-এর 10% হয় 1,000 টাকা। আমরা এই 1,000 টাকা এখান থেকে কর্তন করে দেব। তাহলে আমাদের আসছে 9,000 টাকা। দ্যাটস ইট, শেষ। এবার
আমাদের যেই আর্থিক অবস্থার বিবরণী আছে, আর্থিক অবস্থার বিবরণী করার ক্ষেত্রে আমাদের ছোট্ট আরেকটি কাজ আছে। অলরাইট, সো এবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করব, তখন আমরা শুধু সম্পদের সাইডে যখন আমরা চলতি সম্পদ লিখব, চলতি সম্পদ লেখার সময় আমরা এই বীমা দাবিটাকে এখানে অ্যাড করে দিব। বীমা দাবি আমাদের 1000 টাকা। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এবার আমরা চলে আসি আমাদের আরেকটি সমস্যায়। এটা আগের বারের তুলনায় একটু ক্রিটিক্যাল, আবার ক্রিটিক্যাল নাও। ওকে, যদি বুঝো তাহলে বেসিক্যালি এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। অলরাইট, অগ্নি বিনষ্ট পণ্য আবারও ধরলাম 10,000 টাকা। অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত। সমাপনী মজুদ অন্তর্ভুক্ত। এখন অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত, এই জিনিসটা আমরা বেসিক্যালি কিভাবে সলভ করব? সব কাজ সেম, শুধু একটা কাজ অ্যাড হবে। যেখানে আমরা আগে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশে কি করতাম, ক্রয় ছিল আমাদের কত, 2 লাখ টাকা ধরেছিলাম আমরা আগের বার, এবারও তাই ধরি। বাদ বিনষ্ট পণ্য 10,000 টাকা আমরা বাদ দিয়েছিলাম, এবারও তাই করব, একই কাজ, 1,90,000 টাকা। অ্যান্ড এবার আমাদের আরেকটা কাজ আছে, যেটা হলো গিয়ে সমাপনী মজুদের থেকেও আমাদেরকে এবার এই বিনষ্ট পণ্যটা মাইনাস করতে হবে, কারণ এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত ছিল। তাই আমরা এটাকে সমাপনী মজুদের থেকেও এখন আবার মাইনাস করব। তাহলে সমাপনী মজুদ ধরা যাক আমাদের এখানে সাপোজ 20,000 টাকা ছিল, বা 18,000 টাকা ছিল ধরলাম। 18,000 টাকা আমাদের ধরা যাক সমাপনী মজুদ ছিল, আর আমাদের বিনষ্ট পণ্য 10,000 টাকা, এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের হাতে থাকছে 8,000 টাকা। অ্যান্ড ওই একইভাবে আবারও আমরা অন্যান্য ব্যয়তে, আমাদের যে অন্যান্য ব্যয় থাকবে সেখানে আমরা বিনষ্ট পণ্য হিসাব দেখায় দিব। বিনষ্ট পণ্য 10,000 টাকা। দ্যাটস ইট, কাজ শেষ আমাদের। জাস্ট এইটুকুই। জাস্ট আমাদের মনে রাখতে হবে যে আগের একই নিয়মে আমরা অগ্নি বিনষ্ট পণ্য 10,000 টাকা আগের বার যেই হিসাবে করেছিলাম, একদম প্রথমটা যেটা, সেটার মতোই সব কিছু সেম। জাস্ট এখানে আমাদের এই যে সমাপনী মজুদ পণ্য যেটা আছে, সমাপনী মজুদ পণ্য 18,000 থেকে আমাদের এই বিনষ্ট পণ্য যে 10,000 টাকা, এটা বাদ দিতে হবে। তাহলে আমাদের সমাপনী মজুদ আসবে ফাইনালি 8,000 টাকা। আমরা জাস্ট এটাকে কিন্তু ধরেছি, এটা কোথাও মানে কোয়েশ্চেনে বা সমন্বয় দেয়া থাকবে, আমরা সেখান থেকে সমাপনী মজুদ থেকে বিনষ্ট পণ্যটা বাদ দিয়ে নেব। ওকে, এবার আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে এরও কিছু ছোট্ট কাজ আছে। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমরা শুধুমাত্র আমাদের যখন আমরা চলতি সম্পদ দেখাবো, চলতি সম্পদ আমরা যখন দেখাবো, সেখানে আমরা অলওয়েজ চলতি সম্পদে আমরা কিন্তু সমাপনী মজুদ পণ্যটা দেখাই। ঠিক আছে, সমাপনী মজুদ আমরা কত ধরেছিলাম, 18,000 টাকা।
এই 18,000 থেকে আমরা আবারও বিনষ্ট পণ্যটা বাদ দিয়ে দেখাবো। বিনষ্ট পণ্য এখান থেকেও আমরা বাদ দিয়ে দেখাবো। আবারও আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যেই সমাপনী মজুদ থাকবে সেখান থেকে আমরা বিনষ্ট পণ্য বাদ দিব এবং এটাকে 8,000 রূপে দেখাবো। আমরা যেমনটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় করার সময় সমাপনী মজুদ যখন আমরা বাদ দিয়েছিলাম, সেই সমাপনী মজুদ থেকে আমরা 10,000 টাকা বিনষ্ট পণ্য বাদ দিয়েছিলাম, সেই একইভাবে আর্থিক অবস্থার বিবরণী করার সময় চলতি সম্পদ বানানোর ক্ষেত্রে আমরা সমাপনী মজুদ থেকে বিনষ্ট পণ্য বাদ দিব। দ্যাটস ইট। এবং সর্বশেষে আমরা দেখতে পাই যে বিনষ্ট পণ্য, এটা আমাদের লাস্ট সমস্যা আজকের। বিনষ্ট পণ্য 10,000 টাকা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত, সমাপনী অন্তর্ভুক্ত এবং এর উপর বীমা স্বীকৃতি আছে, ধরা যাক 10%, বীমা স্বীকৃতি আছে এর উপর 10%। ওকে, সো এবার দেখি একটা লাইন টেনে দিই যাতে বুঝতে সুবিধা হয়। সো আবারও সেই একই কাজ আমাদের। আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা ক্রয় দেই, ক্রয়ে ধরা যাক 2 লাখ, 2 লাখ থেকে আমরা বিনষ্ট পণ্য বাদ দিব। বিনষ্ট পণ্য 10,000 টাকা আমরা বাদ দিলাম, পেলাম 1,90,000 টাকা। শেষ। এখানেও সেম কাজ। এবার আমরা সমাপনী মজুদ করব একই নিয়মে। যখন আমরা সমাপনী মজুদটা সবগুলো ব্যয় থেকে মাইনাস করব, সমাপনী মজুদ 18,000 টাকা, এখান থেকে আমরা বাদ দেব বিনষ্ট পণ্য 10,000 টাকা, 8,000 টাকা। আবারও আগের মতোই একই হিসাব, বাট এখন আমরা শুধুমাত্র যে আমাদের অন্যান্য ব্যয় আছে, অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের যে বীমা দাবিটা সেখান থেকে জাস্ট মাইনাস করব। এবার আমরা বিশদ আয় বিবরণীতে অন্যান্য ব্যয় যখন বের করব, অন্যান্য ব্যয় যখন বের করব, আমাদের বিনষ্ট পণ্য সেখানে আমরা অন্তর্ভুক্ত করব। বিনষ্ট পণ্য 10,000 টাকা অন্তর্ভুক্ত করলাম। অ্যান্ড আমাদের যে বীমা স্বীকৃতি কত ছিল? বীমা স্বীকৃতি আমাদের ছিল 10%। আগের সবগুলো ম্যাথেই আমরা তাই করে এসেছি, বীমা ছিল আমাদের 10%। তাহলে আবারও আমরা আমাদের বীমা দাবিটাকে এখান থেকে মাইনাস করব। বীমা দাবি এখান থেকে 1,000 টাকা মাইনাস যাবে, আসবে 9,000 টাকা। আমাদের বিশদ আয় বিবরণীর কাজ এখানেই শেষ। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কি করব সেটা একটু দেখিয়ে দিই। আর্থিক অবস্থার বিবরণী করার সময়, আর্থিক অবস্থার বিবরণী সংক্ষেপে লিখি, বিবরণী করার সময় আমরা জাস্ট চলতি সম্পদের হিসাবে আমাদের দুটো কাজ থাকবে। চলতি সম্পদের হিসাবে দুটো কাজ থাকবে। একটা হলো আমরা ওই যে আগের বার যে বলেছিলাম যে বীমা দাবি একটা সম্পদ, বীমা দাবি আমরা সম্পদ দেখাবো 1,000 টাকা, এটা আমাদের চলতি সম্পদ। আর সমাপনী মজুদ আমাদের কত ছিল, আমরা কত ধরে করেছিলাম? 18,000 টাকা। ইয়েস, হ্যাঁ 18,000 টাকা। সেখান থেকে যদি আমরা আমাদের বিনষ্ট পণ্য বাদ দেই, বিনষ্ট পণ্য বাদ দিলে
থাকবে 8,000 টাকা। সো অলরাইট, এটাই হলো গিয়ে আমাদের সকল অগ্নি বিনষ্ট পণ্যের সকল সমস্যার সমাধান।